ট্রেন দিয়ে দিয়েছে। সিগন্যাল দেওয়ার পরই ট্রেনের চাকা গড়িয়ে গেছে, টাইমেই গড়িয়েছে। অলস এবং অবসর যাপন, এটা হচ্ছে এই ট্রেন সফরে এইটুকুই পাওনা। এই স্টেশনটির এরকম একটি আধাভৌতিক চেহারা, আর যেখানে ট্রেনটিকে দীর্ঘক্ষণ ফেলে রাখা হয়েছে। কোনো অ্যানাউন্সমেন্ট নেই, কিচ্ছু নেই। যাত্রীরা কখন পৌঁছবে তার দায়িত্ব কিন্তু ইন্ডিয়ান রেলওয়েজ কোনোদিনই নেয় না, আজও নিচ্ছে না। এই শহর জানে আমার প্রথম সবকিছু। আমার বাউন্ডুলে মন এই শহর থেকে পালাতে চায়, তবে এই শহর ছেড়ে যাওয়ার সময় পিছুটান অনুভব করি। কিন্তু অজানা সফরের উদ্দেশ্যে পাড়ি দেওয়া আমার নেশা, তাই লক্ষ্মী পুজো কাটতেই পিঠের রুকস্যাক নিয়ে পাড়ি দিলাম। আর পথে নামলেই তৈরি হয় গল্প। সেই গল্পমালাই তুলে ধরছি আপনাদের সামনে। There is no greater agony than bearing an untold story inside you. হ্যালো বন্ধুরা, নমস্কার, আমি চিনু। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দেখি বুঝতে পারছেন আমি কোথায় দাঁড়িয়ে আছি। হ্যাঁ, হাওড়া স্টেশনের সামনে। নতুন করে বলার কিছু নেই, আরও একটি জার্নির গল্প নিয়ে হাজির হয়েছি আমি। একেবারে শুরু করছি হাওড়া স্টেশন চত্বরে দাঁড়িয়ে। আমি যাচ্ছি হচ্ছি দেবভূমি উত্তরাখণ্ড। আপনারা জানেন যে এই মুহূর্তে উত্তরাখণ্ডের অবস্থা খুব খারাপ, কারণ বন্যা, ধস, বৃষ্টিতে একেবারে বিপর্যস্ত গোটা রাজ্য। কিন্তু এই অবস্থায় ঝুঁকি নিয়েই আমি বেরিয়ে পড়েছি আপনাদের সামনে গোটা জার্নির গল্প তুলে ধরার জন্যে। চলবো এবার হাওড়া স্টেশনে, কারণ হাওড়া থেকে দুপুর একটাই আমার ট্রেন, হাওড়া দেরাদুন স্পেশাল যে ট্রেন। কিন্তু কোথায় যাব এখনও ঠিক করিনি, কারণ উত্তরাখণ্ডের যে অবস্থা তাতে করে আগে থেকে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না কোন জায়গায় যাব। যখন যে পরিস্থিতি হবে, যেদিকে যাবার সেদিকে মুভ করবো। তাহলে চলুন সরাসরি ঢুকে পড়ি হাওড়া স্টেশনের ভেতরে। ট্রেন এখনো দেয়নি, আপাতত বসে ওয়েট করছি ট্রেন দিক, তারপর প্ল্যাটফর্মে যাব। ফলে এই মুহূর্তে একটু হাওড়া স্টেশনের চিত্রটা উপভোগ করছি আর কি। অনেকদিন পর বেরোলাম তো তাই। ট্রেন দিয়ে দিয়েছে, হাওড়া দেরাদুন স্পেশাল ট্রেন। এখন তো উপাসনা বা কুম্ভ এরমভাবে কিছু বলছে না। এই আমাদের ট্রেন, এই যে ট্রেন, এই হচ্ছে ট্রেনের ইঞ্জিন, প্রথমেই লাগেজ ভ্যান। তাহলে চলুন ট্রেনে ওঠা যাক। তবে কি জানেন তো, আমার ব্যক্তিগত অভিমত সেটা হচ্ছে যে হাওড়া থেকে দেরাদুন এই দীর্ঘ দূরত্বের ট্রেন, এটাকে কেন এলএইচবি কোচ করলো না এখনও, এটা বড় আশ্চর্যের বিষয়। কারণ ম্যাক্সিমাম ট্রেনই এখন এলএইচবি কোচ হয়ে গেছে। এটা কিন্তু এখনও সেই আইসিএফ এবং উৎকৃষ্ট কোচ করেছে, যদিও উৎকৃষ্ট কোচ, কিন্তু এলএইচবি কোচ করেননি। এত টাকা ভাড়া নিচ্ছে, আমার মনে হয় এটা এলএইচবি কোচ করা উচিত ছিল। তো চলুন, বাকি কথা ট্রেনে উঠে হবে। দেখতেই পাচ্ছেন প্রচুর বোঝা কাঁধে, এই নিয়ে বেরিয়েছি। ফলে আগে ট্রেনে উঠি, তারপর ট্রেনে গল্প করা যাবে।
সিট পেয়ে গেছি, রীতিমতো হাঁপাচ্ছি, এতটা রাস্তা তো, প্ল্যাটফর্মটা দীর্ঘ। আগে মাল সেট করে নিই। এসে গেছি নির্দিষ্ট জায়গায়, নির্দিষ্ট কামরায়, নির্দিষ্ট সিটে। এরপরে জার্নির ছবি দেখাবো। তাহলে চলুন আগে মাল সেট করে নিই। পুরো সিট স্যানিটাইজ করে নিয়েছি, লাগেজ গুছিয়ে নেওয়া হয়ে গেছে। এবার শুধু দীর্ঘ যাত্রার অপেক্ষা। মাস্ক পরে থাকতে হচ্ছে, বুঝতেই পারছেন, মাস্ক ছাড়া উপায় নেই। কোথায় যাব এখনও আমরা ঠিক করিনি, কারণ এই মুহূর্তে উত্তরাখণ্ডের যা পরিস্থিতি, ফলে এই মুহূর্তে ঠিক কোন জায়গায় আমাদের গন্তব্য এটা আমরা নিজেরাই জানি না। ট্রেনে যেতে যেতে আমরা আলোচনা করছি, আলোচনা করে সিদ্ধান্ত নেবো কোথায় যাব। ফলে এটা কোনো সাসপেন্স বা কোনো কৌতূহল জাগানোর জন্য নয়, সত্যি আমাদের এখনও ঠিকই হয়নি, কারণ যে জায়গাগুলো যাওয়ার কথা ঠিক হয়েছে সেগুলো খুব পরিস্থিতি খুব খারাপ, সেখানে যাওয়া যাবে না। হয়তো নতুন কোনো গন্তব্য আমাদের খুঁজে নিতে হবে। তাহলে জার্নি শুরু করা যাক। এখনও ট্রেন ছাড়েনি, ওয়েট করছি ট্রেন ছাড়ুক, তারপর গল্প হবে। আর একটু বাকি আছে সময়, ট্রেন ছাড়ার সময় হয়ে এসছে। তবে আমি আবার বলছি, এই কুম্ভ বা উপাসনা এত 1600 কিলোমিটারের পর জার্নি, এটার আইসিএফ কোচ কেন হবে? এটা অন্তত এলএইচবি কোচ করা উচিত। এমনি টয়লেট পরিচ্ছন্নই আছে, এখন সবে ট্রেন দিয়েছে বলে টয়লেট পরিচ্ছন্ন, কিন্তু আমার মতে এটা করা উচিত, কারণ এত লং ডিস্টেন্সের জার্নি, এখন সব প্রযুক্তির উন্নতি হচ্ছে, এলএইচবি কোচ হয়ে গেছে, সেখানে এখনও কেন এই ট্রেনটাকে আইসিএফ কোচ করেছে, নামই উৎকৃষ্ট কোচ, এটা আমার মনে হয় করা উচিত ছিল। চলো কী করা যাবে, এটা তো আমার হাতে নেই, ফলে এটা আবেদন রইল আর কি রেল মন্ত্রকের কাছে। ট্রেন ছেড়ে দিয়েছে, হাওড়াকে বিদায় জানালাম আপাতত কিছুদিনের জন্য। সিগন্যাল দেওয়ার পরই ট্রেনের চাকা গড়িয়ে গেছে, টাইমেই গড়িয়েছে ওই যে, ফলে জার্নি শুরু হলো। এখন দেখা যাক কপাল অর্থাৎ ভাগ্য আমাদের কোথায় নিয়ে যায়। সিগন্যাল সবুজ থেকে আবার রেড হয়ে গেছে। আমাদের সিগন্যাল যদিও সবুজ হয়েছে বলেই ট্রেনের চাকা গড়িয়েছে, ফলে চলুন যাওয়া যাক। আপাতত কলকাতাকে বিদায় জানাচ্ছি, চললাম দেবভূমি উত্তরাখণ্ডের পথে। কিন্তু কোথায় যাচ্ছি সত্যি বলছি আমরা এখনও জানি না, কারণ যা অবস্থা উত্তরাখণ্ডের এই পুজোর পর, লক্ষ্মী পুজোর পর টানা বৃষ্টিতে পুরো বিধ্বস্ত হয়ে আছে গোটা রাজ্যের বিভিন্ন জায়গা, বিশেষ করে কুমায়ুন। ফলে কোথায় যাওয়া যায় সেটা এখনও ঠিক করে উঠতে পারিনি। দেখি তো অনেকটা সময় আছে এখনও, কাল বিকেল অবধি বিভিন্ন যোগাযোগ রয়েছে, সেই যোগাযোগ কাজে লাগিয়ে চেষ্টা করছি যে কোনো একটি গন্তব্যে পৌঁছতে। চলুন ভাগ্য কোথায় নিয়ে যায়। কলকাতাকে বিদায়, আবার দেখা হবে, যদি সুস্থ স্বাভাবিকভাবে ফিরে আসতে পারি। চন্দনপুর গেল? হ্যাঁ চন্দনপুর, একদম নেক্সট স্টপ তো সোজা আসানসোল। হ্যাঁ আসানসোল, আসানসোল ট্রেন ভালোই ছুটছে, বেশ গতিতে ছুটছে। চন্দনপুর স্কিপ করলো। এবার যেটা হয়েছে, গোটা রাত গতকাল ঘুমোইনি, কারণ লাগেজ প্যাক আপ করতে হয়েছে, সব কিছু সেট আপ করতে হয়েছে। আর এখন কটা বাজে? এখন 2টো বেজে গেছে, ফলে কিছু খেতে হবে। তো আপাতত কিছু পেটে দিই। চিকেন হটডগ আছে, আপাতত এটা দিয়ে চলুক। আর ট্রেন পুরোপুরি মোটামুটি প্যাকড আপ, সব সিটির লোক রয়েছে, সবাই বেরোচ্ছে। আসলে দীর্ঘদিন সবাই বন্দি, তো গৃহবন্দী। আর উত্তরাখণ্ডে এই অবস্থাটা আচমকা হলেও যারা একটু কিঞ্চিত সাহসী, যাদের একটু বুকে জোর আছে, তারা কিন্তু বেরোচ্ছে, একেবারে ঘরে বসে নেই। আমি যা দেখলাম ট্রেন ঘুরে, মোটামুটি সব সিটেই লোক রয়েছে আর কি। তো যাই হোক, একটু খেয়ে নিই, তারপরে একটু দুপুরে একটু দিবানিদ্রা দেবো। বহুকাল পর ট্রেনে না একটু দিবানিদ্রা দেওয়া যায়। আর সিনেমা দেখার ইচ্ছা আছে, মানে একটু মুভি টুভি, বাড়িতে বেশি সময় হয় না কাজের চাপে। এই একটু অলস এবং অবসর যাপন, সেটা হচ্ছে এই ট্রেন সফরে এইটুকুই পাও না। তাহলে চিকেন হটডগটা উপাদেয় হয় আপাতত, সেটাকে আগে পেটে চালান খেয়ে। জানলার ধারে সিট পেয়েছি। আর ট্রেনে সফর করার সময় জানলার ধারটা কিন্তু আজও আমার প্রিয় সিট। আমি জানি না
আপনাদের কার কি মানে পছন্দ। তবে আমার মনে হয় আমি ভীষণ নস্টালজিক ফিল করি যখন ট্রেনে সফর করি এবং জানলার ধারে বসে বাইরের দৃশ্য দেখি, তখন আমি শৈশবে ফিরে যাই। আপনাদেরও এরকম কারো কোনো চাহিদা বা পছন্দ আছে কিনা আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারেন যে শৈশবের স্মৃতি কি আপনারা ফিরে পান যখন ট্রেনে সফর করেন এবং জানলার ধারে বসে বাইরের দৃশ্য উপভোগ করেন। এই মুহূর্তে আমি যেমন এই হাওড়া দেরাদুন স্পেশাল ট্রেনে বসে জানলার ধারে চিকেন হটডগ খেতে খেতে বাইরের সময় দেখছি, তাতেই সময় কেটে যায়। ট্রেনের সফরের আসলে বিশেষ কিছু তো করার থাকে না। আশা করি আপনারাও বোধহয় ট্রেনে যখন সফর করেন এবং জানলার ধারে বসে থাকেন, বাইরের দৃশ্য দেখেন, তখন বোধহয় ভেতরে ভেতরে আপনারা শৈশবকেই ফিরে পান এবং শৈশবকেই খুঁজে বেড়ান, বোধহয় নস্টালজিক হয়ে পড়েন, তাই না? কি আপনাদের মতামত আমাকে কিন্তু কমেন্ট সেকশনে লিখে জানাতে পারেন। ও বর্ধমান ক্রস করলাম। বর্ধমানে একটা সবুজ সবুজ সবসময় আভা থাকে, একটা সবুজ ব্যাপার থাকে। বর্ধিষ্ণু জেলা, প্রচুর ধান হয় বর্ধমানে। যদিও এই ট্রেনটার বর্ধমানে স্টপেজ নেই, এটা একদম সরাসরি আসানসোল গিয়ে থামবে। বাইরের দৃশ্য অদ্ভুতভাবে পাল্টে গেছে, কারণ আমরা ঢুকে পড়েছি ঝাড়খণ্ডে। এরপর যোশীডি আসবে, মধুপুর যোশীডি। তাহলে দেখুন বাইরের ল্যান্ডস্কেপ সেটাও পাল্টে গিয়েছে। বাংলার যে শস্য শ্যামল যে রূপ সেটা ছাড়িয়ে ঝাড়খণ্ডে ঢুকে পড়েছি। একটু লালচে ভাব এসছে, সবুজ আছে। বাইরের ভৌগোলিক চিত্র বলে দিচ্ছিল বাংলা পেরিয়ে আমরা ঢুকে পড়েছি ঝাড়খণ্ডে। সূর্য ঢলে পড়েছে পশ্চিম আকাশে, একটা পেলব আভা ছড়ানো চারপাশে। টিলার পিছনে অস্ত যাচ্ছে সূর্য, একটা দিন পেরিয়ে যাচ্ছে। ট্রেন তার লক্ষ্যে ছুটে চলেছে ধাতব শব্দ তুলে। মধুপুরে হলো মধুপুর। পশ্চিমে একসময় বাঙালির হাওয়া বদলের জায়গা ছিল এই মধুপুর। একটু মধুপুরটাও বাঙালির কাছে নস্টালজিয়ার ব্যাপার। সেই মধুপুরের জৌলুস এখন আর নেই, বাঙালি এখন অনেক দূরে পাড়ি দেয় হাওয়া বদলের জন্যে। মধুপুর এখন সেই অতীতের ছায়া হয়ে গিয়েছে আর কি। তবু ভালো লাগে মধুপুর, কখনো দেখাবো মধুপুর নিয়ে কন্টেন্ট তৈরি করলে। প্রায় 9টা বাজে জন্য পাটনা ঢুকছে, পাটনা আসছে। আর পাটনা আসছে মানে সুতরাং রাতের খাবার দিয়ে গিয়েছে, এর বেশি আর দেরি করা যাবে না। ট্রেনে অলরেডি ইতিমধ্যে লোকজন স্লিপিং ব্যাগ, চাদর, কম্বল বিছিয়ে শুয়ে পড়েছে, ফলে আমাদেরও খেয়ে দিয়ে লাইট নিভিয়ে শুয়ে পড়তে হবে। সুতরাং
এখন এই মুহূর্তে রাতের খাবারটা সেরে নিয়ে আবার কথা হবে কাল সকালে। তাহলে আজকের মতো গুড নাইট। শুভ সকাল বন্ধুরা, শুভ সকাল আর বলবো কিনা জানি না। সকাল প্রায় 10:30 বাজে, ঘুম থেকে উঠেছি। ভেবেছিলাম শুরু করবো সকালটা জব ছোড় চলে লখনৌ নগরী, তো লখনৌ পেরিয়ে চলে গেছে। আমার ঘুম ভেঙেছে অনেক পরে। বারেলি আসছে, যদিও বারেলি পৌঁছানোর কথা, আধ ঘন্টা হাফ অ্যান আওয়ার লেট চলছে ট্রেন, তো হাফ অ্যান আওয়ার ইট উইল বি ম্যানেজেবল। তো কাল রাত 3টের সময় শুয়েছি, মানে ঘুমিয়েছি আর কি। তার কারণ হচ্ছে ব্যাক টু ব্যাক মুভি দেখেছি, ফলে সময় পেয়েছি যখন ট্রেনে এই অবসরটাকে কাটিয়েছি। আর সকালে উঠে এই স্লিপিং ব্যাগ থেকে সবে বেরোলাম। এই আমি আপার বাড়িতে শুয়েছিলাম, এই হচ্ছে স্লিপিং ব্যাগ। আমার স্লিপিং ব্যাগ থেকে সদ্য বেরিয়েছি, আর সকাল সকাল চাটা হাতে এসে গেছি। একেবারে যাকে বলে লেট লতিফ, দেরিতে ঘুম থেকে উঠেছি এবং হাতে সকালের গরম চা। আপাতত সকালের চাটা এনজয় করি। বাংলা, তারপর ঝাড়খণ্ড, তারপর বিহার, পেরিয়ে উত্তরপ্রদেশ, বরেলি আসছে। সকালেই বললাম উত্তরপ্রদেশেরও বিভিন্ন জায়গায় বন্যা হয়েছে। উত্তরাখণ্ডের কী অবস্থা গিয়ে দেখতে পারবো। বিস্তীর্ণ জায়গা জুড়ে আখের ক্ষেত। ইউপির এই একটা ক্যারেক্টার, মানে ইউপিতে তো প্রচুর আখ হয়, চিনি কল রয়েছে প্রচুর উত্তরপ্রদেশে। চিনিতে উত্তরপ্রদেশ প্রথম দেশের মধ্যে চিনি উৎপাদন, আর প্রচুর আখের ক্ষেত রয়েছে এখানে। হ্যাঁ মাঠ, কিন্তু বৃষ্টিতে, প্রবল বৃষ্টিতে ভেসে গেছে সব। বুল্ডোজারটা তো ডুবে আছে। উত্তরপ্রদেশেরও তো বিস্তীর্ণ এলাকায় বন্যা হয়েছে না। মুরাদাবাদ ঢুকছে দুপুর 2টো বাজে, আর 2টো মানে লাঞ্চ টাইম। ট্রেনে এসে হচ্ছে দুপুর 2টো অনেকটা দেরি হয়ে গেছে। লাঞ্চ টাইমে ফ্রি দিয়ে গেছে, ফলে এই আমার মিল দেখতেই পাচ্ছেন। 130 টাকায় ডিম ভাত, দিদির ডিম ভাত নয়, আইআরসিটিসির ডিম ভাত। প্যাকিং ভালোই, খারাপ নয়। খুব খারাপ নয় খাবার। এই একটা দিয়েছে সবজি, আলু মটর, আর হচ্ছে ডিমের ঝোল। ডিমের ঝোলটা কিন্তু টেস্টি করেছে, খারাপ নয়। ফলে আপাতত আমি লাঞ্চটা সেরে নিই। মুরাদাবাদ ঢুকছে, 1 ঘন্টা মতো লেট রয়েছে ট্রেন, 1 ঘন্টা 15 মিনিট। এখন দেখা যাক কটায় ঢোকায় হরিদ্বার বা দেরাদুন, বুঝতে পারছি না, একটু লেটে চলছে। আপাতত লাঞ্চটা ফিনিশ করে নিই, তারপর আবার দেখা হচ্ছে। ফার্স্ট ক্লাস।
মুরাদাবাদ পৌঁছলাম, 1.5 ঘন্টা লেট ট্রেন। এখন যাই না, দেখি কখন পৌঁছয়। মুরাদাবাদ বড় স্টেশন, জংশন তো। মুরাদাবাদ কতক্ষণ লেট? 1.5 ঘন্টা লেট। 1.5 ঘন্টা। মুরাদাবাদ ছাড়লো, কিন্তু অলরেডি 1.5 ঘন্টা লেট চলছে। কি হবে এখন, কতক্ষণ লেট চলবে জানি না। হরিদ্বার ঢোকার কথা আর 1 ঘন্টা 5 মিনিট পরে, অর্থাৎ বিকেল 5টা, অ্যারাউন্ড 5টায় ঢোকাবে। কোনো 1 ঘন্টা 10 মিনিট লেট আর কি। তো বিকেল 5টা নাগাদ হরিদ্বার ঢোকাবে, তো ফলে একটু তৈরি হয়ে নিচ্ছি, রেডি থাকছি। আর এখন একটু কফি টাইম, কফি খেয়ে একটু গলাটা ভিজিয়ে নিচ্ছি। এবার হরিদ্বার নামবো কি না বুঝতে পারছি না, মানে আলোচনা চলছে যদি হরিদ্বার নামি তাহলে কীভাবে মুভ করবো, আদারওয়াইজ দেরাদুন মুভ কিনা। যদিও আমাদের পুরোটা শেষ অবধি, এন্ড অবধি টিকিট কাটা আছে, তো এখন সেটা নিয়ে একটু চিন্তাভাবনা চলছে। কফি খেতে খেতে একটু চিন্তাভাবনা করে নিই। হরিদ্বার ঢুকুক, এই সামনে হরিদ্বার, তাও এখনও ঘন্টাখানেক দূর আছে। 4টে বাজে না, 4:20 বাজে, অ্যারাউন্ড 5টা নাগাদ হরিদ্বার ঢোকার কথা। দেখা যাক কী সিদ্ধান্ত নিই। রায়সিতে এসে দাঁড় করিয়ে দিল ট্রেন আবার। রায়সি থেকে লস্কর যাওয়া যায়, এখান থেকে লস্কর 9 কিলোমিটার, আর হরিদ্বার এখান থেকে 49 কিলোমিটার। এই রায়সি স্টেশন ছোট্ট একটা স্টেশন, প্ল্যাটফর্ম বলতে কিছু নেই, প্রায় একদম রাস্তার লেভেলের প্ল্যাটফর্ম। এখন দাঁড় করিয়ে দিয়েছে ট্রেন, দেখি আবার কখন ছাড়ে। ট্রেন যখন দাঁড়ালো রায়সি স্টেশনে, তখন একটু নেবেই দাঁড়ালাম। তখন জানি না কখন পৌঁছবে, প্রায় ঘন্টা 1.5 লেট, কখনো কমছে কখনো বাড়ছে, তো বুঝতে পারছি না কখন পৌঁছবে আর কি। তো রায়সি যখন থামলো তো একটু নেবে দাঁড়ালাম আর কি প্ল্যাটফর্মে। স্টেশনটা একটু দেখিয়ে দিলাম আপনাদের। রায়সি থেকে তো ট্রেন নড়ে উঠলো, মানে চলতে শুরু করলো। দেখা যাক আবার সামনে আবার কোথাও দাঁড় করে দেয় কিনা। ট্রেন এগোচ্ছিল তার গন্তব্যের দিকে, পাল্লা দিয়ে ছুটছিল ঘড়ির কাঁটা, আর আমরাও ভুগছিলাম সিদ্ধান্তহীনতায়। মগজ তখন পেন্ডুলাম, হরিদ্বার না দেরাদুন, হরিদ্বার না দেরাদুন, কোথায় নামা ঠিক হবে। অবশেষে 1.5 ঘন্টা লেট করে হরিদ্বার এসে পৌঁছেছে। তো আমরা তখন কথা বলছিলাম যে হরিদ্বার নামবো কি না, শেষে হোম ডিপার্টমেন্টও বলছে যে হরিদ্বার না, দেরাদুন চলো। কারণ যে হরিদ্বার থেকে যাওয়ার সুবিধাকে আবার ফোনও করছিলাম আমার পরিচিতদের। আর হরিদ্বার আমার কাছে সত্যি বলতে কি হোম টাউন, কারণ হরিদ্বার আমি এতবার এসেছি, বছরে তো প্রতি বছর একবার আসি, আমার প্রচুর বন্ধুবান্ধব আছে এখানে। ফলে হরিদ্বার নামবো না, ভাবছি দেরাদুন যাব। হরিদ্বারে প্রায় ট্রেন খালি হয়ে গেল, কারণ বাঙালির কাছে তো হরিদ্বারই একটা মানে অন্যতম প্রিয় পর্যটন কেন্দ্র। তো ট্রেন প্রায় খালি হয়ে গেছে, তো হরিদ্বারে একটু প্ল্যাটফর্মে নামি, চলুন দেখবেন ঠিক করছে ভিড়।
হরিদ্বার স্টেশন সরগরম, প্রচুর বাঙালি পর্যটক। যদিও এই মুহূর্তে উত্তরাখণ্ডে অবস্থা বিশেষ ভালো নয়, বিশেষ করে এই বৃষ্টি এবং ধসে, তো তাও মানুষ বেরিয়ে পড়েছে। মানুষের উৎসাহ উদ্দীপনা দেখতেই পাচ্ছেন আপনারা। এই যে আমার চারদিকে হরিদ্বার স্টেশনের যে চিত্র আমি দেখাচ্ছি আপনাদেরকে, তাতে বুঝতেই পারছেন যে ভয়কে সরিয়ে রেখে মানুষ বেরিয়ে পড়েছে আর কি। হ্যাঁ, একটু ঝুঁকি তো আছে এই মুহূর্তে, যা প্রাকৃতিক বিপর্যয় ঘটে গিয়েছে উত্তরাখণ্ডের ওপর দিয়ে, যে ঝঞ্ঝা বয়ে গিয়েছে, তাতে করে সত্যি অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, প্রচুর মানুষের প্রাণহানি হয়েছে, প্রচুর সম্পত্তি নষ্ট হয়েছে, রাস্তাঘাটের অবস্থা খুব খারাপ হয়ে গেছে। কিন্তু হরিদ্বারে এই মুহূর্তে দেখলে বোঝা যাবে যে একেবারে বাঙালির হাব হয়ে গেছে আর কি। প্রচুর বাঙালি রয়েছে এখন হরিদ্বারে, দেখি বুঝতে পারছেন। তো আমরা ডিসাইড করলাম যে হরিদ্বারে নামছি না, দেরাদুন যাব। এখন দেখা যাক ডেস্টিনেশনটা কোথায় ঠিক করা যায়। দেরাদুনে পৌঁছই, তারপরে ফোন টোন করি এবং একটু ঠান্ডা মাথায় হোটেলে বসে ভেবে তারপর ঠিক করব পরবর্তী ডেস্টিনেশন। হরিদ্বারে নেমে দাঁড়িয়েছি তো, আর আমাকে ডাকছে যেন হরিদ্বার। মানে আমি আবার বলছি, এটা প্রায় হোম টাউন আমার, বহুবার এসেছি এবং আমার কন্টেন্ট যারা দেখেছেন তারা দেখেছেন যে উত্তরাখণ্ডকে আমি কিভাবে তুলে ধরেছি আমার চ্যানেলে। হরিদ্বার ছেড়ে ট্রেন বেরোচ্ছে এবার অন্তিম স্টেশন দেরাদুনের উদ্দেশ্যে। হর হর মহাদেব, বিদায় হরিদ্বার, আবার দেখা হবে, আসবো, আই উইল কাম ব্যাক সুন। শেষে দ্বিধা দ্বন্দ্ব ঝেড়ে ফেলে ঠিক করলাম দেরাদুনেই নামবো, কিন্তু তাতেও যে কপালে দুর্ভোগ লেখা ছিল তা তখন জানতাম না। মতিচুর বলে একটা ছোট্ট স্টেশন দাঁড়িয়েছে, একেবারে ছোট্ট স্টেশন। প্ল্যাটফর্ম দেখেছেন ট্রেন থেকে কত নিচে। ভাবলাম কী করবো, আর একটু বাকি আছে ডেস্টিনেশন, এখনও একটু লেট চলছে, বললামই 1.5 ঘন্টা লেট আছে গাড়ি। তো মতিচুরে একটু দাঁড়ালাম, সিগন্যাল এখনও রেড রয়েছে, সিগন্যাল এখনও হয়নি। বিকেল পেরিয়ে সন্ধ্যা অতিক্রান্ত, কিন্তু ট্রেন নট নরণচরণ। গোটা স্টেশন চত্বরটা একটা ভৌতিক আমেজ, মানে একটা ভৌতিক পরিবেশ। এই যে দেখুন, গোটা স্টেশন চত্বরে দীর্ঘক্ষণ ধরে ট্রেনটা দাঁড়িয়ে আছে, কোনো জনমানুষের চিহ্ন নেই। আমার পেছনে একেবারে জঙ্গল, আর এই ট্রেনটা দাঁড়িয়ে আছে। তো দাঁড়িয়ে আছে মতিচুর বলে একটি ছোট্ট স্টেশন, হরিদ্বার থেকে দেরাদুনের মাঝে পড়ে। হরিদ্বার ছাড়িয়ে এসে এই স্টেশনটির এরকম একটি আধাভৌতিক চেহারা, আর যেখানে ট্রেনটিকে দীর্ঘক্ষণ ফেলে রাখা হয়েছে। কোনো অ্যানাউন্সমেন্ট নেই, কিচ্ছু নেই। যাত্রীরা কখন পৌঁছবে তার দায়িত্ব কিন্তু ইন্ডিয়ান রেলওয়েজ কোনোদিনই নেয় না, আজও নিচ্ছে না। এবং সবথেকে আশ্চর্যের কথা হচ্ছে, এই মতিচুর বলে স্টেশনটিতে কিন্তু এই ট্রেনটির কোনো শিডিউল স্টপেজ ছিল না। উইদাউট স্টপেজ থেমে গেছে, থেমে গিয়ে দাঁড়িয়ে আছে দীর্ঘক্ষণ। এই কোভিড সিচুয়েশনে ট্রেনের ভাড়া কিন্তু কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে, কিন্তু যাত্রীরা ঠিক সময়ে নিজেদের গন্তব্যে পৌঁছতে পারলেন কিনা সে ব্যাপারে কিন্তু রেল কর্তৃপক্ষ কোনো দায়িত্ব নিতে নারাজ। ফলে সময় আপনার নষ্ট হচ্ছে, আপনি গন্তব্যে দেরিতে পৌঁছচ্ছেন, দুর্ভোগ আপনার। রেল তার আয় নিয়ে ব্যস্ত। সাধে কি ইন্ডিয়ান রেলওয়েজ নিয়ে এত জোক, এত মিম, এত কিছু হাসি মশকরা, এত কিছু হয় কেন বলুন তো? কারণ ইন্ডিয়ান রেলওয়েজ কোনো দিন টাইমে ট্রেন চালায় না। টাইমে যদি ট্রেন পৌঁছে যায় তখন আমরা বরং অবাক হই। যেমন ধরুন, আমরা ঘণ্টাখানেক ধরে এই মতিচুর বলে একটা জঙ্গলগড়া ছোট্ট স্টেশনে দাঁড়িয়ে রয়েছি, হরিদ্বার পেরিয়ে এসে ট্রেন আর নড়ছে না। এখন কখন এই সময়, এখন 6টা বেজে গেছে, 6:30 বাজে ছিল, এতক্ষণে দেরাদুন ঢুকে যাওয়ার কথা, অথচ আমরা দাঁড়িয়ে রয়েছি মতিচুরে। এখনও এখান থেকে অনেকটা রাস্তা দেরাদুন। ফলে ইন্ডিয়ান রেলওয়েজ কোনো দিন টাইমে আপনাকে পৌঁছবে না। যদি পৌঁছে দেয় সেটা হবে অবাক করার মতো একটি ঘটনা। তার কারণ আমরা এই জন্য অবাক হই যখন টাইমে ট্রেন পৌঁছে যায়। এখন দাঁড়িয়ে থাকি, দেখি কখন পৌঁছতে পারি। শেষে প্রায় 34 ঘন্টা পার করে ট্রেন নামক লৌহ শকট থেকে মুক্তি পেলাম আমরা। স্টেশন চত্বর থেকে বেরোচ্ছি। কলকাতা থেকে জার্নি শুরু করেছিলাম, গোটা ট্রেনের সফর আপনাদের সামনে তুলে ধরলাম। ট্রেন 2.5 ঘন্টার মতো লেট করেছে, ফলে রাত প্রায় 9টা বাজে, 2.5 ঘন্টা গিয়ে প্রায় 3 ঘন্টার কাছাকাছি। ফলে একটু সমস্যা হয়ে গেল, এত লেট করলে খুব সমস্যা হয়ে দাঁড়ায়। প্রত্যেকটি যাত্রীর তো একটি গন্তব্য থাকে, নির্দিষ্ট টাইমে সেখানে পৌঁছতে হয়।
যাই হোক, দেরি করে ফেলেছে, এখন কিছু করার নেই। এখন যাব হচ্ছে পল্টন বাজার, দেরাদুন। ওখানে হোটেলে আপাতত আজকে রাত্রে থাকবো। একটা কথা বলিনি, সেটা হচ্ছে যে এইখানে দেরাদুন স্টেশন থেকে বেরিয়ে শিবির করা হয়েছে। আমার পেছনে দেখতে পাচ্ছেন, এখানে মানে আরটিপিসিআর টেস্ট হচ্ছে, র্যাপিড অ্যান্টিজেন টেস্ট হচ্ছে। আর যদি সঙ্গে আপনাদের ডাবল ভ্যাকসিনেশন, ডাবল ডোজ সার্টিফিকেট থাকে আর আরটিপিসিআর থাকে এবং রেজিস্ট্রেশন, যেটা পাস আর কি দেরাদুন স্মার্ট সিটি পোর্টাল থেকে করতে হয়, সেগুলো আমাদের করানো ছিল। অর্থাৎ দেরাদুন স্মার্ট সিটি পোর্টালের পাস করানো ছিল, ডাবল ডোজ ভ্যাকসিনেশন সার্টিফিকেট ছিল, আরটিপিসিআরও ছিল। ফলে এটা চেক করে আমাদের ছেড়ে দিল। আর যদি যাদের আরটিপিসিআর নেই বা ডাবল ডোজ ভ্যাকসিনেশন সার্টিফিকেট নেই, তাদেরকে এখানে টেস্ট করাচ্ছে, র্যাপিড অ্যান্টিজেন টেস্ট। ট্রেন থেকে নামার পরই এখানে চেকিং হচ্ছে এবং চেক করার পরে র্যাপিড অ্যান্টিজেন টেস্ট এবং আরটিপিসিআর টেস্ট করার পরে ছাড়ছে। আর যাদের এগুলো আছে সাথে, তাদের কোনো অসুবিধা নেই, তাদের সঙ্গে সঙ্গেই হয়ে যাচ্ছে। যেমন আমাদেরটা খুব তাড়াতাড়ি সঙ্গে হয়ে গেল। তাহলে এবার যাই হোটেল খুঁজতে, মানে এই পল্টন বাজারেই হোটেল নেওয়া আছে, বুকিং করা আছে। এবার সেখানে যাই। অ্যাট লাস্ট প্রায় 34 ঘন্টার সফর শেষ করে এসে পৌঁছে গেলাম দেরাদুনে পল্টন বাজারে আমি হোটেল নিয়েছি। এই হচ্ছে হোটেলের এক ঝলক দেখিয়ে নিলাম। বেশ বড়সড় ঘর, দেখিয়ে বুঝতে পারছেন। একটু হাত পা ছড়িয়ে থাকা যাবে। বাথরুমও বেশ প্রশস্ত, রীতিমতো বড় বাথরুম, একদম ফুটবল খেলার মতো গ্রাউন্ড রয়েছে রীতিমতো। ওমন সিস্টেম রয়েছে, গিজার রয়েছে। ফলে আপাতত রাত্রে একটু ঘুমাবো, কারণ ট্রেনে আমার ঘুমটুম হয় না আমাদের কারোরই। ফলে রুমটা ভালো, স্যাটিসফ্যাকশান পেলাম। রুমটা পেয়ে বেশ মনের মতো রুম পাওয়া গেছে। এটা একদম পল্টন বাজার স্টেশন থেকে খুব কাছে, 500-700 মিটার হবে স্টেশন থেকে। তো আমরা একটা মানে অটো নিয়ে নিয়েছিলাম, কারণ আবার হেঁটে আসবো এতটা। একটা অটো নিয়েছি, একদম স্টেশন থেকে বেরিয়ে আমাদের ওই সার্টিফিকেটগুলো দেখার পরে চেক করলো সমস্ত রিপোর্ট, আরটিপিসিআর রিপোর্ট, পাস যেটা দেরাদুন স্মার্ট সিটি পোর্টাল থেকে, সেটা দেখার পরে একদম সরাসরি অটো নিয়ে চলে এলাম হোটেলে। তাহলে কলকাতা থেকে একদম এই দেরাদুন এলাম। যে এখনও অবধি কিন্তু ঠিক করিনি যে দেরাদুনের পরে কোথায় মুভ করবো। কাল সকালে মুভ করব, গিয়ে দেখবো কাছে এখানে বাস স্ট্যান্ড আছে, একটু ইচ্ছে আছে মুভ করার। গোটা সফরটাই আমি তুলে ধরলাম। এরপরে ক্লান্তি আসছে খুব স্বাভাবিকভাবেই। এখানে আমি থামছি, কারণ নেক্সট এপিসোডে আমি পরের গন্তব্যের ছবি তুলে ধরতে চাই আপনাদের সামনে। তাহলে এই গোটা সফরের এপিসোডটা কেমন লাগলো তো জানাতে কিন্তু ভুলবেন না। আর হ্যাঁ, ভালো লাগলে লাইক করুন, খারাপ লাগলে ডিসলাইক করুন। আর হ্যাঁ, যারা নতুন তারা কিন্তু আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশের বেল আইকনটি অবশ্যই প্রেস করুন। তাহলে যখন যা কিছু আমি আপলোড করবো তার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনারা পেয়ে যাবেন। তাহলে আজকের মতো থামছি। সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান। টিল দেন, গুড বাই, টেক কেয়ার। তাহলে চলুন আরেকটা জার্নির জন্য প্রস্তুত হন, আর সফর সঙ্গী আপনারা আমার সঙ্গে।